চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরীর কাছে। জহির ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই বলছিলাম আজ মরমী সাধক কবি হাসন রাজার জন্মদিন। একই মাসে জন্ম এবং মৃত্যু দুটো দিনই আছে। তাকে নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, আমাদের অনেক কিছু জানার আছে আমাদের এই প্রজন্মের। বিশেষ করে আজকের এই বিশেষ দিনে শুরুতে আপনার কাছে জানতে চাই, হাসন রাজাকে নিয়ে আপনার এই যে আগ্রহ এবং হাসন রাজার গানের যে চর্চা আপনি করেছেন, এর পেছনে সব থেকে বড় উৎসাহের জায়গা কি ছিল? বিভিন্ন জীবন দর্শন নিয়ে কাজ যখন করি, কারণ আমাদের প্রত্যেকেরই একটা জীবনের দর্শন থাকা উচিত যে আমার জীবনটা কিভাবে পরিচালিত করব। বর্তমান বিশ্বে যদি আমরা দেখি মানুষ তার জীবনযাত্রা কীভাবে করতেছে, প্রত্যেকে একটা দর্শন বা একটা ফিলোসফির আলোকে করে। তো আমাদের জগতে এখন বিদ্যমান যে ফিলোসফিগুলো আছে, ম্যাটেরিয়ালিস্টিক একদম বস্তুবাদী জীবন দর্শন আছে, ভাববাদী জীবন দর্শন আছে। ভাববাদী জীবন দর্শনের ভিতরেও আবার অস্তিত্ববাদী জীবন দর্শন আছে, সংশয়বাদী জীবন দর্শন আছে। তো আমাদের যে বাংলাদেশে যে মরমী যে দর্শন আছে, সেই মরমী দর্শনটা একটা চমৎকার দর্শন যেটা মানুষের জীবনের পরিপূর্ণতা দান করে। এবং এই মরমী দর্শন যদি মানুষ ফলো করে, তাহলে তার এই যে ইহকাল এবং পরকাল দুটোই তার সাফল্যমণ্ডিত হবে, সুন্দর হবে, কল্যাণকর হবে। তো আমাদের এই বিশেষ করে সিলেটে যে মরমী সাধকরা ছিলেন, তারা যে দর্শনটা লালন করে গেছেন, সেই দর্শনের একদম শীর্ষ ব্যক্তি হলেন দেওয়ান হাসন রাজা। তো এই হাসন রাজার যে মরমী চর্চা করেছেন, মরমী দর্শন নিয়ে উনি যে চর্চা করে গেছেন, এই দর্শনটা আমাকে আকৃষ্ট করে। কারণ এই মরমী দর্শনের ভিতরে আমি আমার ইহজাগতিক এবং পরজগতের কল্যাণটা আমি দেখতে পাই। এই জন্য হাসন রাজাকে নিয়ে আমি কাজ করতে আগ্রহী। এই বছর হাসন রাজার জন্মোৎসব উদযাপিত হচ্ছে, পালিত হচ্ছে। একটু জানতে চাই যে তার চলে যাবার পর থেকে নানান সময় এ ধরনের নানান আয়োজন হয়েছে, এবছরেও হচ্ছে। এই বছরের আয়োজনে কোনো ভিন্নতা আছে কিনা? এই বিষয়টাতে আমি বলতে গেলে আমি শুরু করি যে হাসন রাজা তার জীবদ্দশায়ও সুনামগঞ্জে উনি বেড়ে উঠেছেন এবং ওনার কর্মস্থান বেশি ছিল সুনামগঞ্জে, যদিও ওনার পিত্রালয় ছিল সিলেটের বিশ্বনাথের রামপাশায়, কিন্তু উনি জন্ম হয়েছে সুনামগঞ্জ শহরে। বর্তমানে তেঘরিয়া গ্রাম আছে, ওই গ্রামে। তো উনি তেঘরিয়াতে ওনার জীবদ্দশায় বাউলদের নিয়ে উনি মেলা করতেন, ওটার নাম ছিল ফকির মেলা। তারপরে ওনার দেহাবসানের পরে ওনার যে উত্তরাধিকারী যারা আছে, তারা হাসন রাজার ভক্তদের নিয়ে বিভিন্ন সময়ে এই ওনারা উৎসব, হাসন উৎসব করে আসছেন। সেই হাসন উৎসবে হাসন ভক্তরা হাসন রাজার গানগুলা পরিবেশন করতেন। এইভাবে দীর্ঘদিন ধরে হয়ে আসছিল। তবে সিলেটে মানে এটা বড় আঙ্গিকে সিলেট শহরে 1963 সালে প্রথম এই হাসন উৎসব হয়। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের জন্ম হওয়ার পরে সিলেট শহরে হাসন উৎসব হয় নাই। ঢাকায় শিল্পকলার উদ্যোগে বিভিন্ন সময়ে হাসন উৎসব হয়েছে। তারপরে ইউকেতে, আমেরিকায় বা অস্ট্রেলিয়ায় বিভিন্ন সময় ভক্তরা, হাসন অনুরাগীরা উৎসব করেছেন। কিন্তু হাসন রাজা যে মাপের মরমী সাধক, সেই মাপের উৎসব জাতীয় পর্যায়ে আজও হয় নাই, সিলেটেও হয় নাই ওই মাপে। হাসন রাজা যে মাপের মরমী সাধক, তাকে ওইভাবে মূল্যায়ন করা হয় নাই অদ্যাবধি, এবং তার মরমী দর্শন নিয়ে কাজও তেমনভাবে করা হয়নি। এই জন্যই আমাদের সিলেটে 2023 সালে একটি সংগঠনের জন্ম হয়, হাসন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদ। এই পরিষদের মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছি যে হাসন রাজার এই মরমী দর্শন নিয়ে আমরা গবেষণা করব, কাজ করব, তার এই দর্শনটাকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দেব। এই উপলক্ষে আমরা এইবার উদ্যোগ নিয়েছি বৃহত্তর সিলেটে এই আয়োজনটা একটু জাঁকজমকের সাথে একটু বড় পরিসরে আয়োজনটা করতে। এটা তো 2024 সাল, গত বছর এই পরিষদের যাত্রা শুরু হয়েছে। অর্থাৎ এটি দ্বিতীয় বছর। গত বছরও কি কোনো আয়োজন ছিল আপনাদের? আমরা গত বছর বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে আমরা ওইভাবে উদ্যোগ নিতে পারি নাই, আমাদেরও প্রস্তুতির অভাব ছিল। এই বছর আমরা আল্লাহর রহমতে শুরু করেছি এবং আমরা আশা করি সরকার,
জনগণ, সিলেটবাসী সবার সম্মিলিত প্রয়াসে, সবার সহযোগিতায় আমরা একটা বড় একটা হাসন উৎসব করব ইনশাআল্লাহ। এই আয়োজনটি তো সিলেট কেন্দ্রিক, পরবর্তীতে এই আয়োজনটিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার কোনো পরিকল্পনা আছে? ইনশাআল্লাহ আমরা চাই এটা জাতীয় পর্যায়ে বড় আকারে হাসন উৎসব হবে, এটা আমাদের আকাঙ্ক্ষা। কারণ আমরা মনে করি হাসন রাজার ভিতরে যে দর্শন ছিল, সেই দর্শনটা যদি আমরা এই সমাজে ছড়িয়ে যায় তাহলে সমাজ উপকৃত হবে। এই আপনার দিক নির্দেশনাহীন একটা সংস্কৃতি একটা সুন্দর দিক নির্দেশনা পাবে। আমাদের এই সংস্কৃতি উজ্জ্বল হবে যদি হাসন রাজার মরমী দর্শনকে আমরা উজ্জ্বল করতে পারি। আজ হাসন রাজার জন্মদিন, তার অসংখ্য গান তিনি রেখে গেছেন এবং সেই গানগুলো আমাদের প্রিয় গানের তালিকায় স্থান পেয়েছে। এই গানগুলো আমরা প্রতিনিয়ত শুনতে থাকি। কালের পরিক্রমায় আমরা বিশ্বাসও করি যে এই গানটি রয়ে যাবে আগামীতেও। এই মুহূর্তে একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। হাসন রাজা একজন জমিদার মানুষ ছিলেন। উনি জমিদারি কাজে ব্যস্ত থাকতেন, এর ভিতরেই ওনার যখন তারপরে ভাবের মধ্যেই উনি মজে যেতেন। জমিদারি কাজের ফাঁকেই ওনার ভিতরে তখন ভাব চলে আসতো যে আমার তো এই দুনিয়ায় থাকার জন্য আমি আসি নাই, যদিও আমি জমিদারি করতেছি কিন্তু আমার তো এই জমিদারি ছেড়ে আমাকে চলে যেতে হবে। তখনই ওনার আশঙ্কা জাগতো এবং উনি তখন ওই যে ওনার সঙ্গী সাথীদের নিয়ে উনি কানে বসে যেতেন। আমি না লইলাম আল্লাহর নাম রে, না করলাম তার কাম, বৃথা কাজে পাগল মনায় দিন গুয়াইলাম, আমি না লইলাম আল্লাহর নাম রে। নাম লইমু খরিয়া আয়ু হইল শেষ, নাম লইমু খইরা আয়ু হইল শেষ, এখনো না করলাই রে হাসন প্রাণ বন্ধের উদ্দেশ রে, আমি না লইলাম আল্লাহর নাম রে। ভবের খাজে মত্ত হইয়া দিন গেল গইয়া, ভবের খাজে মত্ত হইয়া দিন গেল গইয়া, আপন খার্জ না করিলাই রহিলাই ভুলিয়া রে, আমি না লইলাম আল্লাহর নাম রে, আমি না লইলাম আল্লাহর নাম রে। ভীষণ ভালো লাগলো এই গানটি শুনে। এইটাই হাসন রাজা। অন্য আরো অনেক সাধক আছেন, তারা জাগতিক কাজকর্ম থেকে বিচ্যুত হয়ে ওনারা একটা বৈরাগ্য জীবনে চলে গেছিলেন এবং ওইখান থেকে ওনারা সাধনা করে জগৎবাসীর জন্য বিভিন্ন বাণী ওনারা দিয়ে গেছেন। এখানে একটা বিষয় আছে কিন্তু যে হাসন রাজাকে নিয়ে নানান ধরনের আমরা নেতিবাচক কথাবার্তাও দেখে থাকি। এই যে বৈরাগ্যের জীবন, আবার এই বৈরাগ্যের জীবনের আড়ালে আবার আরো একটা প্রসঙ্গ চলে আসে যে তাকে নিয়ে আরো একটা সিনেমা দেখেছিলাম, সেই সিনেমাতেও যেভাবে দেখানো হয়েছিল তাকে, সেখানটাতেই বোধহয় ব্যাপারটা সাংঘর্ষিক একটা ঘটনাকে তুলে ধরে। আমরা এই নিয়ে একটু গবেষণা করেছি, আমরা বিভিন্ন ধরনের সূত্র থেকে তথ্যগুলো নিয়ে আমরা গবেষণা করেছি এবং আমরা দেখেছি হাসন রাজাকে নিয়ে যে ধরনের কিছু বিরূপ কিছু কথাবার্তা আছে বা বিভিন্ন জায়গায়, এগুলার আসলে কোনো সত্যতা নেই। হাসন রাজা একজন পরিপূর্ণ শরঈ মানে শরীয়ত পাবন্দ একজন ব্যক্তি ছিলেন এবং উনি বিবাহ করেছেন এবং উনি বিবাহিত জীবনকে প্রাধান্য দিয়েছেন। উনি বিবাহ বহির্ভূত কাজের সাথে উনি সংশ্লিষ্ট ছিলেন না, তবে উনি সঙ্গীতকে ভালোবাসতেন। উনি যখন জমিদারি কাজের ফাঁকে ফাঁকে যখন ওনার ভাব জন্মাতো তখন উনি সঙ্গীতদেরকে নিয়ে উনি গানে বসতেন। সেই গানে মহিলা শিল্পীও থাকতো, মহিলারাও ছিলেন,
পুরুষরাও ছিলেন। তো উনি যখন গানের জলসা বসাতেন, এই গানের জলসায় উনি আবেগাপ্লুত হয়ে যেতেন। উনি গান অবলীলায় মানে ওই ওই গান বেরিয়ে আসতো, এগুলা সুর করতেন এবং এগুলা নিয়ে মত্ত হতেন। তো ওনার গান নিয়ে যে মত্ত হয়ে যাওয়া, সঙ্গী সাথী এগুলা নিয়ে মত্ত হয়ে যাওয়া, এর থেকে বিভিন্ন কল্প কাহিনী মানুষ তৈরি করেছে যে ওনার নারী প্রীতি নিয়ে। আমরা বিশ্বাস করি যে হাসন রাজাকে নিয়ে সঠিক এবং নির্ভুল তথ্যই আসলে আগামীর জন্য আমরা রেখে যেতে পারবো। এবার আপনার বর্তমান ব্যস্ততা একটু ফিরতে চাই, আপনার ব্যস্ততা যাচ্ছে কি নিয়ে এই মুহূর্তে? আমি একজন চিকিৎসক, আর পাশাপাশি আমি নিজে গান লিখি, নিজে সুর করি এবং গাই। আমার গানগুলো প্রচার হয় আমার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে। অচিনপুরী সঙ্গীত নামে আমার গানগুলো প্রচার হয়। এখানে একটা প্রশ্ন আছে, কেন অচিনপুরী? আমি আসলে ছোট বয়স থেকে হাসন রাজার ভক্ত। আমি হাসন রাজাকে দেখি নাই। আমার দাদা ছিলেন হাসন রাজার নাতির কন্টেম্পোরারি, আমার দাদা, এবং হাসন রাজার নাতি দেওয়ান তৈমুর রাজা চৌধুরী আর আমার দাদা, ওনারা কন্টেম্পোরারি ছিলেন। সুতরাং আমরা বিভিন্ন হাসন রাজার বিভিন্ন মিথ নিয়ে আমরা এগুলো বড় হয়েছি। তো স্বাভাবিকভাবে হাসন রাজার প্রতি আমার একটা দুর্বলতা ছিল, যে মরমী সাধক হিসাবে যে হাসন রাজার যে পরিচিতি, সেটা আমার ভিতরে দাগ কেটেছিল। তো আমার যে সঙ্গীতগুলো, এই সঙ্গীতগুলো বেশিরভাগই হলো পরকাল কেন্দ্রিক। পরকাল হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা প্রত্যেক মানুষ যেতেই হবে ওই জায়গায়, কিন্তু ওই জায়গাটা আমরা চিনি না। ওই জায়গাটাকে এই জন্য আমি বলতেছি যে এটা অচিনপুর, এবং যেহেতু অচিনপুরের পথিক আমরা সবাই, এজন্য আমরা সবাই অচিনপুরী। তো আমি আমার গান ওই অচিনপুরী নামেই আমি গানগুলো লিখি আর কি। বর্তমানের প্রজন্মের কথা যদি আমরা বলি, এই প্রজন্মকে নিয়ে অনেকের অনেক অভিযোগ আছে অনেক ক্ষেত্রে, যে তারা হয়তো বা মরমী সাধকদেরকে নিয়ে জানছে না, তারা বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির চর্চা করছে না। এবং যেহেতু আজকে হাসন রাজার জন্ম উৎসবের আয়োজন আপনাকে আমরা পেয়েছি, সেটা নিয়েও বলতে চাই যে তারা হাসন রাজা সম্পর্কেও হয়তো বা সঠিকভাবে অবগত নয়। এর পেছনে কারণ কি এবং এই সমস্যার সমাধানটা কি হতে পারে? আমরা যারা সিনিয়র যারা আছি, আমরা আমাদের এই তরুণ প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম, এদের জন্য কোনো আদর্শ সুন্দর সুগঠিতভাবে তৈরি রাখি নাই। এটা আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতার কারণে আজকে তারা বিভিন্নমুখী, বিভিন্ন স্রোত, এখন ডিজিটাল যুগ, বিভিন্ন সংস্কৃতি তার হাতের মুঠোয়। এখন সে যেহেতু তার সামনে আমরা কোনো মানে স্ট্রাকচার্ড একটা কালচার, একটা পজিটিভ সংস্কৃতি, একটা মানে গঠনমূলক মরমী ধারার সংস্কৃতি, মায়ার সংস্কৃতি, ভালোবাসার সংস্কৃতি, মানুষে প্রেম থাকবে, বিচ্ছেদ বিরহ বিভেদ থাকবে না, মানুষ একদম বৈষয়িকতায় মত্ত হবে না, তার ভিতরে ভাবের উদ্রেক হবে, সে একদম দুনিয়ার ভিতরে মত্ত থাকবে না, তার ভিতরে পরকালের চিন্তা থাকবে। এই যে মরমী ধারা, মরমী চিন্তা, এই মরমী দর্শন, এই দর্শনকে আমরা মুরব্বী যারা, আমরা নিজেরা চর্চা করি নাই, নিজেরা এটাকে সুগঠিতভাবে এটা আমাদের বাচ্চাদের কাছে উপস্থাপন করি নাই। ব্যর্থতা আমাদের। আমরা তরুণ সমাজকে বা ভবিষ্যৎ প্রজন্মকে দোষারোপ করব না। এই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি যে মরমী দর্শন এইটাই এই জগতের মানুষের জন্য সবচেয়ে ইফেক্টিভ। আরও অনেক দর্শন আছে, কিন্তু এই যে পরকাল কেন্দ্রিক, মানব প্রেম কেন্দ্রিক, অসাম্প্রদায়িক এই যে মানে যে দর্শন, যেটা মরমী দর্শন, আমাদের সাধকদের দর্শন, এই দর্শনকে যদি আমরা পুরো জাতি আমরা এটাকে গ্রহণ করি, এর মাধ্যমে পৃথিবীতে শান্তি আসবে। কথা বলে খুব ভালো লাগলো, এবং আমরা হাসন রাজা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারলাম, তার জন্মস্থানের গল্প শুনলাম, এবং সেই সাথে আপনার ব্যস্ততার কথা তো জানলামই। আশা করছি আপনারা যে উদ্যোগ হাতে নিয়েছেন সেটি সফল হবে, হাসন রাজার জন্ম উৎসব দারুণভাবে পালিত হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জার্মান নাট্যকার বার্টল্ড ব্রেক্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মৃত্যুকে বেশি ভয় পাওয়ার কিছুই নেই, অপর্যাপ্ত জীবনই কষ্টের। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ 8টা 3 সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।